হ্যালো এভরিওয়ান এবং সালাম আলাইকুম সবাইকে। দ্য ইন্সপায়ারিং শো এর 6th এপিসোডে আজকে আমরা এসে পড়েছি এবং দ্য ইন্সপায়ারিং শো পাওয়ার্ড বাই বেঞ্চ। এবং আজকে আমাদের শোটা খুবই স্পেশাল এবং একজন অসাধারণ গেস্ট আমাদের সাথে আজকে এসে উপস্থিত হয়েছেন। হি ইজ দ্য গেম চেঞ্জার অফ বাংলাদেশ ই কমার্স ইন্ডাস্ট্রি। হি ইজ দ্য পায়োনিয়ার। হি ইজ নান আদার দেন মোহাম্মদ রাসেল, দ্য সিইও অফ ই ভ্যালি, যাকে আজকে আমরা গেস্ট করে এসেছি। আজকে আমরা অনেক অসাধারণ গল্প শুনবো ই ভ্যালির পিছের ইন্সপায়ারিং স্টোরিজ, এবং অনেকের স্বপ্ন পূরণ হয়েছে ই ভ্যালির থ্রুতে। সো ওই পিছের গল্পগুলো শুনবো, যে এই গল্পগুলো আমরা অনেক সবাই মিস করে যাই। সো ওই গল্পগুলো শোনার জন্য আমি আজকে আমন্ত্রণ জানাচ্ছি রাসেল ভাইকে আমাদের স্ক্রিনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাসেল সবাইকে ভাই, কেমন আছেন? সবাইকে জি জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ইটস এ গ্রেট শো and by name থ্যাংক ইউ। inspiration, so I'm really happy to be a part of it. So এখানে আপনারা It's আমাকে an ইনভাইট honor to করেছেন। have you. Right. It's an honor to নো have নো you নো in our show. ওকে জি। ওকে তো শুরু করব গ্রেট। রাসেল ভাইকে একটা কোয়েশ্চেন করে, যে ই ভ্যালির স্বপ্নটা আপনি কবে থেকে দেখা শুরু করেছিলেন এবং কিভাবে ই ভ্যালির যাত্রা শুরু, পিছের গল্পটা যদি একটু শুনি, আপনি যদি একটু বলেন আমাদেরকে। এটার পিছনের গল্পের যেই পয়েন্টটা আসলে আসে আমার বিজনেসের জার্নির ঠিক ইভ্যালি শুরু করার ঠিক আগে আমি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি বাচ্চাদের, নাম কিডস, অ্যান্ড এটা ছিল বেবি ওয়াইপস এবং ডাইপার ব্র্যান্ড। সো ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা যখন আমি ডিস্ট্রিবিউশন করতে যাই অ্যান্ড মার্কেটে যখন এটা সেলস জেনারেট করতে যাই, অনেকগুলো Right. চ্যালেঞ্জ ফেস করি। সো এই চ্যালেঞ্জগুলোর মধ্যে মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে আমি আমার ইনভেন্টরির প্রপার পজিশনিংটা বুঝতে পারতেছিলাম না, যে আমার স্টকটা এই মুভমেন্টে কোথায় আছে, এটা কি কনজিউমারের হাতে নাকি আমার দোকানে রয়ে গেছে। অ্যান্ড দেন রিটেলিং পয়েন্ট থেকে ফান্ড কালেকশন করা, কারণ থাউজেন্ডস অফ রিটেলার অ্যান্ড লটস অফ প্রবলেম। ওই প্রবলেমগুলোর সাথে যখন প্রবলেমগুলো যখন আমি ফেস করি, দেন উই আর থিঙ্কিং যে এই প্রবলেমটা নট অনলি অফ মাইন্ড, মানে এটা শুধু আমার একার প্রবলেম ছিল না। সো আই এম শিওর যে এই প্রবলেমটা আদার ব্র্যান্ড ম্যানুফ্যাকচারার অথবা ব্র্যান্ড সেলার অথবা ইম্পোর্টার সবারই সিমিলার প্রবলেম। ওই স্টোরি থেকে দেন মি ওয়াইফ সাডেনলি যে আমরা নেই। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে ক্লিয়ারলি। ওকে, মি অ্যান্ড মাই ওয়াইফ ডিসিশন নেই যে ওকে আমরা এই এই বিজনেসটাকে সাপোর্ট করার জন্য আমি আরেকটা প্যারালাল বিজনেস আমরা করতে চাচ্ছি। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সাপোর্ট করবে। তখন আমাদের মনে হলো যে শুধু তো আমি কিডস ডাইপার ওই জায়গাটায় সেল করলে হবে না, এটা যাতে বাকিদেরও কেউ সাপোর্ট করে, অন্যান্য ম্যানুফ্যাকচারকেও সাপোর্ট করে। সেই প্রসেসটাকে যখন আমি স্টাডি করতে থাকলাম, তখন আসলে রিটেলিং প্রসেসের মধ্যে অ্যামাজন তখন বেশ পপুলারিটি পাচ্ছে। অ্যামাজন ধরেন সাডেনলি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হিসেবে নিজেদেরকে ডিক্লারেশন আসলো যে অ্যামাজন হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কোম্পানি, অ্যান্ড যে বেজোস উনি হচ্ছে গিয়ে সবচেয়ে ধনী। এটা একটা এক ধরনের ইন্সপিরেশন কাজ করেছে যে ওকে দ্যাট মিনস এই বিজনেসে ডেফিনেটলি কোনো পজিটিভ কিছু আছে, না হলে তো ওনারা বাই শুধু ওনাদের নামে তো আর এই বিজনেসটা বড় হয়নি, এটা নেচারগত ভাবে কোনো নিশ্চয়ই পজিটিভ ইম্প্যাক্ট আছে। সো দেন আমরা ডিসিশন নিলাম ওকে লেটস গো ফর বিল্ডিং এন ই কমার্স ইন বাংলাদেশ। তখনও বাংলাদেশে কিন্তু অনেকগুলো ই কমার্স কোম্পানি আছে, অ্যান্ড আমরা তাদের চ্যালেঞ্জগুলো স্টাডি করলাম যে এখানে মূল চ্যালেঞ্জটা কি। আমি নিজে অ্যাজ এ ব্র্যান্ড সেলার আমি কেন আসলে ওই ই কমার্স গুলোতে প্রোডাক্ট সেল করতে ইন্টারেস্টেড হচ্ছি না বা হই না, বা কোথায় প্রবলেমটা। তখন অনেকগুলো বিষয় আসে, অফলাইন সেলাররা, রিটেলার ভার্সেস অনলাইন। আমরা যখন অনলাইনে প্রাইস কম দিচ্ছি, তখন অফলাইনেরা আবার সেটাকে স্ট্যান্ডার্ড প্রাইস ধরে একটা ভ্যাটও দিচ্ছে, বা তারা এটাকে চ্যালেঞ্জ করতেছে যে অনলাইনে আপনারা কম প্রাইসে প্রোডাক্ট দেন, অফলাইনে নিশ্চয়ই বেশি রাখেন। এই ওভারঅল চ্যালেঞ্জ গুলোকে ফিক্স করার জন্যই আসলে ইভ্যালির জন্ম। সো প্রথম থেকে এই গোল ছিল এই চ্যালেঞ্জ গুলাকে ওভারকাম করব, এন্ড দেন তারপরের হিস্ট্রিটা 2017 সেপ্টেম্বরে আমরা এটার ফার্স্ট নেমিং বলা চলে করি, এন্ড অফিসিয়ালি লঞ্চ করতে অলমোস্ট 15 মান্থস লেগে গেছে আমাদের। সো আমরা 2018 ডিসেম্বরে অফিসিয়ালি লঞ্চ করি। That was the initial journey, initial story.
2 বছর 2 বছর পূরণ হতে যাচ্ছে এই বছর। আমরা আশা করছি যে জি। এই 2 বছরের মধ্যে হুম, ইভ্যালি ই কমার্স সেক্টরের হুম, একটা বড় কি বলবো যে লাইক সিনারিও চেঞ্জ করে দিয়েছে, এবং আজকেই কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলবো। এবং আজকের পর্বটা আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে সাজিয়েছি। যখনই আমরা অ্যানাউন্স করলাম যে রাসেল ভাই আসবে, এভরিবডি ইজ এক্সাইটেড, এবং অনেকে অনেক মেসেজ দিয়েছে যে লাইক আমাদের অনেক স্বপ্ন পূরণ হয়েছে। এবং আমরা মাঝে মধ্যে দেখি যে অনেকের যে বাইক রিলেটেড অনেক ড্রিম, অনেকেই কিন্তু এই জিনিসগুলোর সাথে মানে ইভ্যালিকে কানেক্ট করে তারা অনেক ইমোশনাল হয়ে যায়। তো আজকে আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশ যেহেতু সবার বাংলাদেশিদের একটা ইন্সপায়ারিং প্ল্যাটফর্ম, এবং এখানে আমরা ইন্সপায়ারেশনের গল্প শুনি, ছোট ছোট গল্প, বাট এগুলো কিন্তু অনেককে ইন্সপায়ার করতে পারে। তো আজকে যারা দেখছেন, অলরেডি অনেক কয়েক হাজার মানুষ আপনারা দেখছেন, তাদেরকে বলে রাখি, ই ভ্যালির থেকে আপনাদের ড্রিম কাম ট্রু বা হ্যাপি মোমেন্ট বা ইন্সপায়ারিং মোমেন্ট যেগুলো ঘটেছে, ওই গল্পগুলো আপনি আমাদের ব্লগে শেয়ার করুন, inspiringbangladesh.com/blog। এবং এটা আমরা আমাদের আমাদের পেজে দেওয়া আছে। তো যাদের গল্পটা অনেক ইন্সপায়ারিং হবে, তাদেরকে আমরা গিফট দিব ইন্সপায়ারিং বাংলাদেশের পক্ষ থেকে 3 জনকে। তো তা আপনারা দেরি না করে আমাদের এই লাইভটা শেয়ার করে দিন, এবং আপনাদের হ্যাপি মোমেন্টস উইথ ইভ্যালি গল্পগুলো শেয়ার করুন, এবং আপনার এই গল্প দ্বারা কিন্তু অনেকে অনুপ্রাণিত হতে পারবে, এবং আমরা কিন্তু একটা পজিটিভ এবং ইন্সপায়ারিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা 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 যারা দেখছেন তারা লাইভটা শেয়ার করুন, এবং আমরা আস্তে আস্তে রাসেল ভাইয়ের গল্পগুলো শুনতে থাকি। তো রাসেল ভাই, 2018-তে যখন শুরু করেন, তখন কি আপনি চিন্তা জি। করতে পেরেছিলেন যে এই অবস্থায় ই ভ্যালি খুব শক্ত একটা অবস্থানে এর মধ্যে এসে পড়তে পারবে? তো ওই সময়কার মাইন্ডসেটটা কিরকম ছিল আপনার? অনেস্টলি বলতে আমার কনফিডেন্স লেভেলটা শুরু থেকে অনেক হাই ছিল, এন্ড দেন স্টিল আই ক্যান রিমেম্বার দ্যাট ডে, যে আমরা লঞ্চিং প্রোগ্রামটা আমাদের তখনকার ক্যাপাসিটিতে একটু বড় সড়ো করেই করেছিলাম। ল্যামিরেডিনে আমাদের প্রোগ্রাম ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল যে আমরা আহ, শুরুতেই একটা ডিক্লারেশন দেই যে ফার্স্ট 500 কাস্টমার্স যারা অর্ডার করবে তাদেরকে আমরা 1000 করে টাকার ভ্যালুর প্রোডাক্ট ফ্রি দিব। নট ডিসকাউন্টস, নট এনি টেকিং এনি মানি, জাস্ট একটা এটার ইস্যুটাই ছিল এরকম যে আমরা আমাদের এই ফ্রি দেওয়াটা কিন্তু তখনও আমরা বলেছিলাম যে এটা আসলে ফ্রি আমরা প্রোডাক্ট দিচ্ছি না, আমরা একটা ইন্টারাকশন করতেছি যে অর্ডারটা জেনারেট কিভাবে হয়, দেন আমাদের কিছু এরর থাকতে পারে, আমরা ডেলিভারি করব, আমাদের শুরুতে অনেকগুলো চ্যালেঞ্জ আসতে পারে। আহ, কারণ আমি জানি যে ধরেন আপনি আমরা উই ওয়ার ইন দ্য বিগিনিং স্টেজ। সো আমি যদি কারো কাছ থেকে পেমেন্ট নিয়ে ট্রায়াল করি তাহলে হচ্ছে কি হি অর শি মাইট বি ভিকটিম। সো ওই জায়গাগুলো থেকে আমরা আহ, যেই প্ল্যান করলাম যে ওকে আমরা যদি ফার্স্টেই আমরা কিছু কাস্টমার যারা আমাদেরকে ট্রাস্ট করবে, তারা যদি আমাদেরকে হলে আমরা 1000 টাকা প্রোডাক্ট ফ্রিতে দিব, ডেলিভারি করব। সো ওই সময় যখন আমরা ধরেন দ্যাট ওয়াজ ডেফিনেটলি বিগ চ্যালেঞ্জ, যে কারণ আমার এন্টায়ার ইনভেস্টমেন্ট ফ্রম ডাইপার বিজনেস এন্ড আদার্স, ওইখান থেকে আমি ই কমার্সে ইনভেস্ট করা শুরু করেছি। সো এই যে ধরেন ইনিশিয়ালি ফ্রি প্রোডাক্ট দেওয়া বা বড় ধরনের একটা প্রোগ্রাম লঞ্চ করা, যদি আসলে আমার কনফিডেন্স লেভেলে কোনো ঘাটতি থাকতো তাহলে হয়তো খুব ডিফিকাল্ট হতো ওই ওই মোমেন্টে এইভাবে শুরু করা। তবে এটা ঠিক যে প্ল্যাটফর্মটা ঠিক এতটা বড় হবে বা আজকে যে এতটা ট্রাস্ট পাবে, কাস্টমাররা এতটা হ্যাপিলি শপিং করবে, হয়তো ওটা পুরোপুরি থাকে। ড্রিম হয়তো ছিল যে এরকম হলে আমার ভালো লাগবে বা আমি এরকম চাই, কিন্তু সত্যি যে এই এত বড় একটা আজকে আমরা নিজেদেরকে নাম্বার ওয়ান ই কমার্স বলি বা সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান বলি, যদি আমরা এখন যেই ডিক্লারেশনটা আমরা দিচ্ছি, সো এটা যে রিয়েলি দিতে পারবো, এটা এখন ভাবতে একটু ভালো লাগতেছে। ওই মোমেন্টে অ্যাকচুয়ালি আমি আশাবাদী ছিলাম যে ওকে, কারণ আমি আমার ক্যালকুলেশনের ব্যাপারটা খুব স্ট্রিক্ট ছিলাম যে আমরা কি করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি, কি করলে নেক্সট ফেজটাই আমরা কি পাবো। আহ, মানে রাইট, রিস্ক ভার্সেস রিটার্নটাও খুব ওয়েল ক্যালকুলেটেড ছিল। সো রাইট। যদি আমাকে বলেন যে আমি ভেবেছিলাম কিনা, অনেস্টলি বলতে হয়তো আমার আহ, আহ, ভাবনাতে ছিল, বাট ইয়েস, যদি বলি যে শিওর ছিলাম কিনা, যে সবকিছুই আল্লাহ তাআলার উপরে ডিপেন্ড করে।
এটা রাইট। আমি ওইভাবেই ধরে নিয়েছি যে সবকিছুই ভালো মন্দ ডিসিশন উপরওয়ালার। এই আমি যেহেতু ইসলাম ধর্মে বিশ্বাস করি, ওই বিষয়টা সবসময় থাকে যে ব্যাড লাক অনেক কিছুই হতে পারতো, কাস্টমার রাইট। হয়তো যেই ফ্লোতে আসছে এই ফ্লোতে নাও আসতে পারতো, বাট যেহেতু এসেছে আমরা এখন কোয়াইট হ্যাপি। এখন তো যে বলা চলে আমাদের ড্রিমটা ট্রু হয়েছে, এটা একটা ড্রিম ছিল ইনফ্যাক্ট। রাইট। রাইট, অসাধারণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছিল যে মানুষের এক্সপেকটেশন, আমরা যেটা দেখি যে এক্সপেকটেশন কিন্তু ইভ্যালিকে নিয়ে একবারে আকাশের সমান। এবং দেখা যাচ্ছে যে এক্সপেকটেশন মিট আপ করতে আমরা তো আপনাদের হিমশিম মাঝে মধ্যে খেতে হয়। সো ওই ওই অনেক সময় দেখা যায় যে অনেকে আমাদেরকে ইনবক্স করে বলতেছে যে আমাদের আমাদের যে এক্সপেকটেশন আরো ফাস্টার ডেলিভারি এবং আরো হুম মানে প্রপার ওয়েতে ইন্টারাকশনের যে ব্যাপারটা। সো ওই হুম হুম। কাস্টমারদের এক্সপেকটেশন কে ডিল করতে গেলে গিয়ে আপনাদের কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, এই জিনিসটা যদি আপনি, এ- এ- অনেক মানুষ এটা দেখছে এটা তাদেরকে যদি একটু বলেন। জি। জি, ভেরি গুড কোশ্চেন। ধরেন এক্সপেকটেশন লেভেল বা মানে এক্সপেকটেশন ভার্সেস রিটার্ন। রিয়ালিটি। সো এক্স্যাক্টলি মানে কাস্টমার দেখা যাচ্ছে যে তারা এক্সপেক্ট করে একটা প্রোডাক্ট যত ফাস্ট পাওয়া যায়, কিন্তু আমরা আমরা অ্যাজ এ দেখেন আমাদের অ্যাজ এ ই কমার্সেই আমাদের কিছু কি স্ট্র্যাটেজি আছে। কি স্ট্র্যাটেজির ভিতরে আমরা যেই অফারটা প্রোডাক্টে দিতে পারি, সেই প্রোডাক্টের অফারটা পুরোপুরি ডিপেন্ড করে বাল্ক অর্ডার এবং বাল্ক ডেলিভারিতে। ধরেন বিষয়টা এরকম যে আমরা যখন একটা মোবাইল কোম্পানির থেকে মোবাইল নেই, যখন তাদেরকে বলি যে উই নিড 10,000 মোবাইলস, দেন 10,000 মোবাইলস এর জন্য আমাদেরকে যে রেট ওনারা অফার করেন সেই রেটটা নিশ্চয়ই আমরা 100 মোবাইলের জন্য পাবো না। তো আমাদের গোলটাই থাকে যে এই অর্ডার, বাল্ক অর্ডারটা যাতে আমরা নিতে পারি এন্ড দেন আপনাদেরকে একটা বেস্ট অফার দিতে পারি। এখন এই অর্ডারের সাথে দেখেন আমরা যখন একটা অফার দিচ্ছি, যেহেতু ভলিউমটা হাই হয়, এর সাথে আমাদের এক্সিস্টিং ক্যাপাসিটির অনেক কিছু ডিপেন্ড করে। যেমন হচ্ছে কি আমি একদম যদি ডেলিভারিতে আমি পরে আসি, সার্ভিসের দিক থেকেও যদি বলি যে কল সেন্টার সার্ভিস, তা এখন আমাদের বিষয়টা এরকম ছিল যে আমরা আগে কল সেন্টার এক্সপ্যান্ড করব, তারপরে অর্ডার জেনারেট করব। তাহলে তো আহ, মানে এই ডিম মুরগি থিওরির মতো। ধরেন আমি হয়তো কল সেন্টারে 1,000 জন রিক্রুট করে ফেলছি, এন্ড দেখা গেল যে অর্ডার আসলে যে ভলিউমের কাস্টমার আসলো আচ্ছা। সেটা হচ্ছে কি 100 জন। সো রাইট। এটা কিন্তু বিজনেস। সো বিজনেসে দেখেন আমরা কাস্টমারকে যেই জন্য যতটুকু করতে পারতেছি, আমাদের সেলারের জন্য যতটুকু করতে পারতেছি, এটা কিন্তু আমাকে বিজনেসটা সাস্টেনেবল রেখে করতে হবে। ধরেন রাইট। এন্টায়ার বিজনেসকে আমি একটা ভুল স্টেপ নিয়ে, ধরেন আমরা একটা এই মোমেন্টে একটা ভুল ইনভেস্টমেন্ট করলাম, ধরেন এমন ইনভেস্টমেন্ট করে 2,000 কাস্টমার সার্ভিস এজেন্ট নিলাম, এন্ড দেন নেক্সট মান্থে দেখা গেল যে 80% অ্যাকচুয়ালি আনঅকুপাইড বা বসে থাকা যেটা বলে, তখনও রাইট। কিন্তু এটা একটা ভুল ইনভেস্টমেন্ট। তো এবার আসি সিমিলার কেসে, আমাদের যখন প্রোডাক্ট ডেলিভারির ইস্যু হয়, তো এখন ধরেন আমার ক্যাপাসিটি আমরা আগে থেকেই প্রেডিক্ট করলাম যে ক্যাপাসিটি আমাদের লাগবে হচ্ছে গিয়ে 100,000 সাপোজ কোন একটা প্রোডাক্টের। এখন 100,000 এর জন্য 100,000 এর ক্যাপাসিটির ওয়্যার হাউস করলাম, আমি লোক বল নিলাম, আমার টিম সাইজ নিলাম, বিজনেস ডেভেলপ, হিউজ একটা ইনভেস্টমেন্ট। ধরেন আমার যত ইনভেস্টমেন্ট পুরোটাই ধরেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে ইনজেক্ট করে, দেন আমি অর্ডারটা জেনারেট করে দেখলাম যে অর্ডার হয়নি। সো এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ল্যাকিংস, এই ইনফ্রাস্ট্রাকচারাল ল্যাকিংস এর জন্য হয়তো আমরা সার্ভিস লেভেলটা অপটিমাম করতে পারি না। কিন্তু দিন শেষে দেখেন হয়তো আহ, কোনো একটা প্রোডাক্ট, বিশেষ করে বাইকের ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা ফেস করি, বাইকের একটা কোম্পানি যখন ফ্যাক্টরি থেকে বাইক আমাদেরকে ডেলিভারি দেয় তারও একটা লিমিট আছে। দিনে সে রাইট। 100-200 বাইক ম্যাক্সিমাম কোনোদিন দিতে পারে, তার অফলাইন সব মেনটেন করে। সো রাইট। আমরা তখন কিন্তু ক্লিয়ারলি বলেই দিই যে এই বাইকটা হয়তো 7 ডে থেকে শুরু করে আপ টু 60 ডেজ পর্যন্ত ফেজ বাই ফেজ আমাদের লাগতে পারে। এখন রাইট। 60 ডেজেও অনেক সময় কি হয় যে 60 ডেজ তো আমাদের কমিটমেন্ট থাকে, এরপরেও কিছু কমপ্লেন চলে আসে। ওগুলোর ক্ষেত্রে অনেক সময় হয় যে ধরেন কোন একটা কালারের স্টক ইস্যু হয়, অথবা ম্যানুফ্যাকচার লাস্টে কোভিড-19 এর কারণে ধরেন এন্টায়ার ইম্পোর্টই এখন বেশ অ্যাবনর্মাল। ধরেন আজকেও আমাদের একটা বাইক দেওয়ার কথা ছিল, যে বাইকের একটা পার্টস টোটালি ফ্যাক্টরিতে শর্ট। এখন ওইখানে ধরেন 50 বাইকস আমাদের ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু ওই 50 বাইকস পোর্টের ওই পার্ট হচ্ছে এগুলা। আমরা এগুলো থেকে এখন শিখতেছি, শিখে ফিউচারে বেটার সার্ভিস দেওয়ার প্ল্যান করতেছি। বাট আমরা এই চ্যালেঞ্জ গুলোকে
একদিনে ওভারকাম করতে পারবো বা আগামীকাল আমরা অপটিমাম সার্ভিস দিতে পারবো এরকম হয়নি, যে কারণে আমাদের বলা চলে এক ধরনের আহ, এটা এক ধরনের ফেইলার বলবো না, আমি এটা এক ধরনের লার্নিং বলবো। এই লার্নিং এর পার্ট হিসাবে ধীরে ধীরে আপনারা এবং আমরা দুই দুই পক্ষই ডেভেলপমেন্টের দিকে আগে যাবো, ই কমার্স ডেভেলপ হবে। অ্যাবসলিউটলি অসাধারণ একটি কথা বললেন যে মানে নতুন একটা জিনিস শুরু করতে গেলে যেই ধরনের প্রবলেম ওইটা একসেপ্ট করে এটা বেটারমেন্ট করার যে মানসিকতা, এই ব্যাপারটা কিন্তু অসাধারণ। এবং যারা দেখছেন, কয়েক হাজার মানুষ দেখছেন, এবং যারা দেখছেন তাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য রাসেল ভাইকে আজকে ইনভাইট করা, যে ইন্সপায়ারিং স্টোরিজ। যে দেখেন, আপনাদের মধ্যে কয়েক হাজার মানুষের পোস্ট আমরা দেখেছি যেখানে আপনাদের যে স্বপ্ন ছিল ওই স্বপ্নটা কিন্তু ইভ্যালি পূরণ করেছে। একটু সময় বেশি লাগুক বা কম লাগুক, কারণ সবকিছুই কিন্তু একটা 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 সিস্টেম ওয়াইজ আসে। ওই জিনিসটার জন্য কিন্তু আপনাদের একটা গ্রেটফুল মানসিকতা এবং আপনাদের যে সহনশীল আচরণ বা ওই ধরনের মাইন্ডসেট থাকাটা কিন্তু খুবই দরকার। এবং ওইটার ফলেই কিন্তু দেখবেন যে আস্তে আস্তে এই ধরনের যে প্রবলেম বা এই ধরনের ডিফিকাল্টিস যেগুলো আপনারা ফেস করেছেন এগুলো কিন্তু ওভারকাম হবে। দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। যে দেখেন, একটা জিনিসের বিভিন্ন ধরনের অফারের মধ্যে ইভ্যালিড আপনাদেরকে অলমোস্ট হাফ 60 এবং আমি কিছুদিন আগে দেখলাম যে 130% ক্যাশব্যাক আপনারা দিচ্ছেন। সো ইউ হ্যাভ টু বি টলারেন্ট এবং আপনাদের কিন্তু সাপোর্টিভ অ্যাটিটিউড রাখতে হবে ইভ্যালির প্রতি। এবং আমাদের যে এই গ্রোয়িং সেক্টর, টেকনোলজি সেক্টর বলেন, বা আমরা যে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, এবং ওই মানসিকতা থাকা উচিত আমাদের পাশে থাকা। আপনারা যখন আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তখনই দেখবেন যে ই ভ্যালির মতন এরকম অনেক প্রতিষ্ঠান আপনাদেরকে সাহায্য করছে এবং আপনাদের স্বপ্ন পূরণ করছে। সো যাদের স্বপ্ন আপনাদের পূরণ হয়েছে, অনেক মানুষের আমরা দেখেছি যে inspiringBangladesh.com এ আপনারা ব্লগ পোস্ট করছেন। আমি চাই যে আপনারা আপনাদের পজিটিভ যে ইন্সপায়ারিং গল্প ই ভ্যালি রিলেটেড শেয়ার করুন, এবং ওই গল্প ওই ব্লগটি শেয়ার করুন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় উইথ অ্যান হ্যাশট্যাগ থ্যাংক ইউ ই ভ্যালি, সো দ্যাট ইট উইল ক্রিয়েট এ পজিটিভ ইম্প্যাক্ট টুয়ার্ডস আওয়ার সোসাইটি। এবং ওটাই কিন্তু আমাদের দরকার। তো আপনারা যারা দেখছেন শেয়ার করুন, এবং এই পজিটিভ কন্টেন্ট বা ইন্সপায়ারিং কন্টেন্ট গুলো যেন সবখানে ছড়িয়ে যায়। কারণ আপনারা কিন্তু সস্তা বিনোদন দেখতে দেখতে সুস্থ বিনোদন বা সুস্থ কন্টেন্ট দেখার প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলেছি। আমাদের কিন্তু ওই জিনিসটা এখন করা উচিত, যে পজিটিভ জিনিসগুলো দেখার এবং পজিটিভ ভাবে আমাদের সামনের দিকে এগিয়ে চলার। সো রাসেল ভাইয়ের সাথে নেক্সট যে কোয়েশ্চেন, যে ই ভ্যালিকে আপনারা এখন যে অবস্থায় আছেন, সামনে অনেকে জানতে চায় যে সামনে আর কি কি প্রজেক্ট আপনারা লঞ্চ করছেন, কি কি ইনিশিয়েটিভ আসছে, কাদেরকে অনবোর্ড করছেন, এগুলো জানার ব্যাপারে কিন্তু অনেকের আগ্রহ থাকে। যদি এই শো এর মাধ্যমে একটু প্রি গ্লিমস দিয়ে দেন, তাহলে কিন্তু সবাই অনেক ইন্সপায়ার্ড হবে। রাসেল ভাই। আহ, জি, থ্যাংক ইউ। দেখেন, আমি ইভ্যালির খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলি, যে আহ, মাঝে মাঝে এটা বলার চেষ্টা করি যে আমরা ইভ্যালি বেসিক্যালি কোনো কিছুই শর্ট টার্ম কোনো গোলে করি না। মানে ধরেন যা কিছু হচ্ছে সেটার একটা লং টার্ম ইম্প্যাক্ট চিন্তা করেই করা হয়। এই যে ধরেন আজকে ইভ্যালির ই কমার্স সাইট, এই কমার্সটা হওয়ার ফলে ন্যাশনালি কোনো বেনিফিট হচ্ছে কিনা। সো এটা আমার মাথায় সবসময় কাজ করে যে আমি আমি যে কাজটা করলাম সেটার কোনো ন্যাশনাল ইম্প্যাক্ট, মানে ন্যাশনাল পজিটিভ ইম্প্যাক্ট আছে কিনা। ধরেন আমরা ইম্পোর্টার হোক, ম্যানুফ্যাকচারিং ইউনিট হোক, বা সেলারই নর্মাল সেলার, এসএমই সেলার হোক, যাই হোক, তাদের এই যে সেলসটা বুস্ট আপ করা যাচ্ছে। ধরেন একজন ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কনজিউমারের কাছে যাওয়ার কারণে সেই যেই ডিস্ট্রিবিউশন এবং ইনভেন্টরি কস্ট যেটা আমরা কমাতে পারছি, সেটার একটা ন্যাশনাল ইম্প্যাক্ট কিন্তু থাকতেছে। সো এই পুরো পার্ট অফ দিস ডেভেলপমেন্ট আমরা যদি পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখি, দেখবেন যে ডিজিটাল যেসব প্ল্যাটফর্ম আছে, যেমন ইন্ডিয়াতেই যদি আপনারা দেখেন, ইন্ডিয়াতে আপনারা টিভি খুললেই দেখবেন যে এডুকেশনাল সেক্টর থেকে শুরু করে ট্রাভেলিং সেক্টর থেকে শুরু করে ফুড সেক্টর, এন্ড প্রত্যেক সেক্টরেই দেখবেন কোনো না কোনো টেকনোলজি বেসড কোম্পানি ওখানে বেশ ভালো পারফর্ম করছে, এবং রাইড শেয়ারিং কোম্পানি থেকে শুরু করে। আমরা শুধু এটুকু বলতে পারি, যেহেতু বাংলাদেশে অ্যাজ এ কান্ট্রি খুব ছোট, এবং নেশন আমরা ধরেন ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলে আমরা অনলি সেটা বলা চলে যে 1/10, সো অলমোস্ট। সো এই যে 10 ভাগের 1 ভাগ একটা মানে কম্পারেটিভলি ইকোনমিক সাইজ চিন্তা করে, সো এই দেশে কিন্তু আমি হয়তো শুধু একটাই কমার্স করে আহ, আহ, ভালো মানে বড় কিছু করা সম্ভব হবে। কারণ কোনো কিছু বড় হলেই সেটা কস্ট এফেক্টিভ হয় এবং সেটার বেনিফিট আসলে ইউজাররাও পায়। মানে আপনার
গ্রামীণ ফোন এখন অনেক বড় দেখেই আপনার কল রেট কিন্তু অনেক কম, যদিও ইন্ডিয়ার সাথে চিন্তা করলে হয়তো বেশি বা আদার্স Right. কান্ট্রিতে, কিন্তু এক সময় তো আমরা 60 টাকা রেটেও কথা বলেছিলাম, কারণ তখন কোম্পানি ছোট ছিল, ওভারহেড কস্ট বেশি ছিল। সো কোম্পানি ধীরে ধীরে বড় হবে, এই বেনিফিটটা ইউজার এবং স্টেক হোল্ডার সবাই পাবে। সেই হিসাবে আমি যে পয়েন্টেতে আসতে চাচ্ছি যে আমরা পার্ট অফ ইট ডেভেলপমেন্টটা সেভাবেই আগাচ্ছি। আমাদের আজকে বা আগামীকালকের ভিতরে দেখবেন ফুড নামে একটা অ্যাপ আসতেছে। সো Right. ফুড আসার পরে আমাদের ফুড ডেলিভারি সার্ভিস আরো বেটার হবে, রেস্টুরেন্ট অনবোর্ডিং রেশিও আরো বাড়বে। এখন যতগুলো রেস্টুরেন্টস, আমরা রেস্টুরেন্টস খুব কুইক বাড়াবো। দেন আজকেই আমরা এয়ার টিকিটস নিয়ে একটা মিটিং করলাম, বাংলাদেশের সবচেয়ে বড় দুটো কোম্পানির সাথে আমাদের কথা হচ্ছে। সো যারা এয়ার টিকিট মানে আপনারা যে লোকাল এয়ারলাইন্স বলেন, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের যে টিকিট গুলো কাটেন, সেটা ইনশাল্লাহ আপনারা খুব শর্টলি এই ভ্যালি থেকে কাটতে পারবেন। Wow. আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের হোটেল বুকিং সেটা আপনারা ইনশাল্লাহ আমাদের থ্রুতে করতে পারবেন। Right. আমরা নেক্সট ফেজে হয়তো আহ, কিছু সার্ভিস রিলেটেড কিছু আহ, আহ, মানে সার্ভিসের যেই সার্ভিস প্রোভাইডার, ডিফারেন্ট সার্ভিস প্রোভাইডার, তাদের সাথেও কথা বলতেছি। Right. আমরা ট্রাই করতেছি টপ আপ গুলো আনার, অ্যান্ড Right. টপ আপ হয়তো থাকবে। আর এক্সিস্টিং ফ্যাশন ক্যাটাগরিতে আমরা বেশ কিছু বড় ব্র্যান্ড আরো আনার ট্রাই করতেছি। Right. অ্যান্ড অফার বাকি যা আছে ওইগুলো তো থাকতেছেই। সো এবং ই বাজারও যদি আপনারা লঞ্চ মেজর করেছেন কিছুদিন আগে, ই ওটাও আমরা বাজার দেখেছি। যদি আমাদের একটা সিস্টার কনসার্ন পুরোপুরি, ওইটা ইভেলের পার্ট না, কারণ ওইটাকে আমরা আচ্ছা। 100% সাবসিডিয়ারি। বাট ই বাজার যে আমরা যদি মডেল বোঝানোর জন্য ক্লাসিফাইড। নাম নেই, যে রাইট। ক্লাসিফাইড, যে বিক্রয়.com যেরকম আমরা আমাদের দেশে আছে, ঠিক একই রকম রাইট। একটা প্ল্যাটফর্ম আমাদের ই বাজার। অ্যান্ড সেটার কার্যক্রম ব্যাকএন্ডে আমরা এটাকে একটু কাস্টমাইজড ওয়েতে গোছাচ্ছি। গোছানো হলে এটার এক্সটেন্সিভ প্রমোশনে আমরা যাব। অ্যান্ড ফাইনালি যেটা ই খাতা আমাদের আছে, সেটা একটা ফাইন্যান্সিয়াল টুলস কাইন্ড অফ, ধরেন হচ্ছে গিয়ে এই যে এসএমই সেলার যারা ডেইলি হিসাব টিসাব রাখেন বা খাতা কলমে যে হিসাব ইনভেন্টরি ম্যানেজ করেন, সেটার অটোমেশন প্রসেস হিসেবে আমরা এই খাতাও রান করছি। সো দিস ইজ যে যখন পুরোপুরি এই আমাদের অর্গানাইজেশন বা আমাদের সিস্টার কনসার্ন বা আমাদের বিজনেস গুলো যখন স্টার্ট না, আমি যেগুলো পুরোপুরি যখন রান করবে, দেখবেন যে আহ, অনেক সিগনিফিকেন্ট বেনিফিটস দিয়েও আমরা আসলে একটা প্রফিটেবল কোম্পানি থাকতে পারবো। অ্যাবসলিউটলি, এবং দ্যাট ইজ দ্য হোল আইডিয়া। এবং আমরা আপনার কথায় আমরা যে জিনিসটা বুঝলাম যে লাইক টোটাল যে ইকোসিস্টেম, ডিজিটাল ইকোসিস্টেম এক্স্যাক্টলি। লাইক এন্ড টু এন্ড, এই জিনিসটা করার পথে কিন্তু ইভ্যালি সামনের দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় যে যারা মানে এটার ফুয়েল, যে আমাদের ইউজার, আমাদের যারা ডিজিটাল নেটিজেন্স যাদেরকে আমরা বলি, তাদেরও কিন্তু একটা বড় সাপোর্ট লাগবে, যে সাপোর্টটার জন্যই কিন্তু আমাদের এই ধরনের প্রয়াস ইন্সপায়ারিং বাংলাদেশ। এবং সাথে আমরা আমাদের ইনিশিয়েটিভটার কথা আপনার সাথে একটু শেয়ার করি, যে ইন্সপায়ারিং বাংলাদেশ যে আমরা যেটা ক্রিয়েট করছি, যে পজিটিভ কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনি দেখেন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের নেগেটিভ জিনিস ভাইরাল হইতে যতটা না সময় লাগে, পজিটিভ জিনিস কিন্তু ওইভাবে মাথা চাড়া দিয়ে উঠে না। আপনি নেগেটিভ জিনিস মানুষ যতটা কমেন্ট করছে এখানে, বাট পজিটিভ জিনিস কিন্তু 100 জনে 2 জন করছে। এটা কেন? এই মানসিকতাটা কেন? ওই মানসিকতা চেঞ্জ করার জন্যই কিন্তু ইন্সপায়ারিং বাংলাদেশ। এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করে, ওনার ইন্সপায়ারেশনই কিন্তু আমাদের আজকের এই পথ চলা। এবং আমরা মনে করি যে সামনের সামনের সময়গুলোতে যে ইন্সপায়ারিং কন্টেন্ট, যে কন্টেন্ট গুলা মানুষের মানসিক বিকাশ মানে আরো ভালোভাবে করতে সাহায্য করবে, ওই কন্টেন্ট গুলো আমরা সামনের দিকে নিয়ে আসবো। তাহলে দেখা যাবে ওই নেগেটিভ কন্টেন্ট গুলা আর সামনের দিকে আসবে না। তো এটাই হচ্ছে হলো আমাদের মূল প্রয়াস। এবং আপনারা যারা দেখছেন, কয়েক হাজার মানুষ এখন দেখছেন, প্লিজ লাইভটি শেয়ার করে দিন। যারা লাইভটি শেয়ার করবেন তাদের জন্য কিন্তু বেশ কিছু গিফটস আছে, আমাদের ক্রোকোডাইল থেকে, আমাদের আছে নিউজিল্যান্ড ডেইরি থেকে, আমাদের সাথে আরো যারা স্পন্সার্স পার্টনার্স আছে তাদের থেকে আমরা গিফটস দিব টু শেয়ার ইউর পজিটিভ কন্টেন্ট। মূল আইডিয়াটা হচ্ছে যে আপনাদের যে ইভ্যালের রিলেটেড যে স্বপ্ন পূরণ, ওই গল্পগুলো আমরা জাস্ট জানাতে চাই উইথ অ্যান হ্যাশট্যাগ থ্যাংক ইউ ইভ্যালি, তাহলে আমরা আপনাদেরকে খুঁজে বের করে নিব। সো নেক্সট পোর্শনে চলে যাচ্ছি আসল ভাইয়ের সাথে, টু নো মোর অ্যাবাউট হিজ ইন্সপিরেশন। যে আমরা যখন কোন একটা জিনিস লঞ্চ করি, পিছে কিন্তু একটা ইন্সপায়ারিং ঘটনা থাকে, বা কেউ
ইন্সপায়ার করে। সো আপনার ক্ষেত্রে আপনি কিডসদের গল্প বললেন যে কিডস থেকে আপনি একটা ইনিশিয়েটিভ নিলেন যেখানে আপনি একটা ই কমার্স সৃষ্টি করবেন। সো ওই ইন্সপায়ারেশনের গল্পটা যদি আপনি বলেন যে ওই মোমেন্টটা কি ছিল ইন্সপায়ারিং আপনাকে ই ভ্যালি সৃষ্টির পিছে, যদি একটু বলেন। উম, অসাধারণ অসাধারণ। আমি অসাধারণ শব্দটা এই জন্য বললাম যে আমাদের বলতে এটা কিন্তু শুধু আমাদের দেশ বলবো না। আমি একটা খুব ফেভারিট মুভির একটা ডায়লগই আছে যে নেগেটিভ নিউজ মানে আমরা একটু বেশি স্প্রেড করি, এবং রাইট, মিডিয়া বলি বা যাই বলি, আমরা দেখা যাবে যে পেপার খুললেও নেগেটিভ নিউজ গুলোই আগে পড়ি। সো রাইট। অথবা নেগেটিভ নেগেটিভ জিনিসগুলো হয়তো আমাদেরকে আমি আরো নেগেটিভ উল্টাটা জিনিসটা বলি, টার্গেট নেগেটিভ হয়তো বেশি। এক্স্যাক্টলি। সো রাইট, ইভেন আপনি যদি আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি দেখবেন যে আহ, কেউ যদি একটু নেগেটিভ কমেন্টস করে, বলতে পারেন নিজেকে একটু হিরো রাইট। ফিল করে যে আমি বলছি ওকে একটা আহ, হ্যাঁ, ইট মেক্স ধমক মি দিয়েছি কুল। বা একটা খারাপ কথা। হ্যাঁ, সো মানে আমাকে কুলনেস সো প্যারামিটারের একটা মাধ্যম আর কি। জি। সো এখানে হয়তো এক ধরনের প্লেজার কাজ করে যে আমি জানি না, মানে হয়তো এরকম মনে হয় যে ও কেউ একজন ভালো করতেছে, তাকে হয়তো আমার টলারেট করতে ইচ্ছা করতেছে না। এটা হয়তো আমাদের হিউম্যান নেচারে থাকতেই পারে। আর এই নেগেটিভ জিনিসগুলোকে আমরা কিন্তু একদিনে রিমুভ করতে পারবো না। জি, আবার অনেক সময় হয়তো এমনও ভাবতে পারে যে নেগেটিভ বললে যদি এর ভালো বলা যায়, মানে একটা ধমক দিলে যদি ভালো হয়, ধরেন আমাদের ইভ্যালি নিয়ে নেগেটিভ বলে যদি ইভ্যালির সার্ভিস আর উন্নত করা যায়, হয়তো অনেকে এটা ভাবতে পারেন। আমি রাইট, একদম অ্যাবসলিউটলি নেগেটিভ যারা বলতেছে তারা এজ এ হিউম্যান বিং খারাপ মানুষ বা তারা অনেক খারাপ, এটা বলবো না। বাট হয়তো আমাদের বোঝার কিছু ভুল আছে যে নেগেটিভ থেকে পজিটিভটা অনেক বেশি ইন্সপায়ার করে। হয় কি, আপনি হয়তো চাচ্ছেন বাংলাদেশ, আমি যদি গভর্নমেন্টের কথাই বলি, আপনি হয়তো ভাবেন যে গভর্নমেন্টের এগেনস্টে বললে গভর্নমেন্ট অনেক ভালো কাজ করবে, বা আপনি হয়তো আহ ইভ্যালির এগেনস্টে বললে ইভ্যালি ভালো কাজ করবে। তো আহ, বিষয়টা কিন্তু আমার পার্সোনালি এরকম মনে হয় না। আমরা কিন্তু অনেক সময় দেখবেন যে ওই যে ছোটবেলায় বাবা মা, অনেকের বাবা মা ভাবতো যে ধমক দিয়ে পড়ালে, একটু বকা দিলে মনে হয় বেশি পড়বে, মানে নেগেটিভ দিয়ে অনেক সময় আমরা পজিটিভ আউটপুট চাই। হয়তো সোশ্যাল মিডিয়াতে সেই রিফ্লেকশনটাই আসে যে কোন একজন আহ, আহ, ধরেন খুব ভালো একজন আহ, কি বলে সোশ্যাল সেলিব্রিটি, তার নিচে তো নেগেটিভ কমেন্ট দিয়ে আপনি ভাবতেছেন তাকে বেটার পারফর্ম করে। আমি এই জায়গা থেকে একটু দ্বিমত। আমরা আমরা কিন্তু পজিটিভে, আমি নিজেও দেখেছি যে আমার পড়ালেখার জন্য কখনোই আমার বাবা মা আমাকে ধমক দেয়নি, রাদার দেন আমাকে পজিটিভলি ইন্সপায়ার করেছে। দেখবেন আপনি নিজেই ভেবে রাইট, দেখেন না যে যারা, আপনি ধরেন আপনাকে যদি, আপনার একটা ভুল হতেই পারে লাইফে, কিন্তু আপনাকে যদি কেউ সেটা পজিটিভলি দেখে, পজিটিভলি আপনাকে ইন্সপায়ার করে যে তুমি এই কাজটা করো না, ভুলটা করো না, তুমি এটা আহ, তুমি তো এমনি ভালো ছেলে, হয়তো কোনো একটা ভুল হচ্ছে তোমার, তখন সে দেখবেন যে বেশি ইন্সপায়ার্ড হবে। সো এই যে ইন্সপায়ারেশন নিয়ে আপনি যে অ্যাক্টিভিটিসটা করতেছেন, আই রিয়েলি স্যালুট টু ইউ। যে হয়তো অনেক বেশি পজিটিভ যখন আসতে থাকবে, ওই পজিটিভটাই পজিটিভকে আরো ইন্সপায়ার করবে। সো রাইট। এটা এই পুরো প্রোগ্রামে আমি আমি রিয়েলি ইমপ্রেস যে আপনি এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন যেখানে ইন্সপিরেশনাল গল্পগুলো আসবে আমাদের মাঝে, এবং নট অনলি অ্যাবাউট দ্য ভ্যালি। ছোট জিনিস একটু শেয়ার জি। করি। আমরা এটার হুম। পিছে আরেকটা গল্প আছে যে আমরা জাতি হিসেবে একজন আরেকজনকে প্রমোট করি না বা একজন আরেকজনকে সাপোর্ট করি না। আমরাও এই জিনিসটা ভাঙতে চাই যে আমরা ই না, ভ্যালির পক্ষ হয়ে আমরা নিজেরা গিফট দিব, জাস্ট টু এক্স্যাক্টলি। জাস্ট টু নো দ্য ইন্সপায়ারিং স্টোরিজ। এখানে কিন্তু আমাদের না, মূল উদ্দেশ্য যে যাদের স্বপ্নটা পূরণ হয়েছে তাদের গল্পগুলো আমাদের প্ল্যাটফর্মে আনা, সো দ্যাট অন্যান্য মানুষরাও ইন্সপায়ার হতে পারে। সো রাসেল ভাই ক্যারি আপনি। জাস্ট হ্যাঁ, এটা নিয়ে এই প্রসঙ্গেই বলি, আমরা অলমোস্ট প্রায় লক্ষ খানেক বাইক ডেলিভারি করি। দেখেন, এই বাইক যারা ডেলিভারি পেয়েছে, এই 1 লক্ষ লোক যদি আসলে পজিটিভ ফিডব্যাক দিত, তাহলে কিন্তু রাইট, আজ ধরেন এই ইভ্যালির যে মাইনর এরর গুলো, যেই ডেলিভারি, অনেকে ইন্সপায়ার্ড হতো, আরো বেশি কেনাকাটা হতো, আমরা আরো বেশি তখন নিজেদেরকে, কারণ কি আমাদের স্কেল যত বড় হবে, আমরা অফারের লেভেলটা তত বড়, বেশি সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করতে পারতো, জিনিসগুলো আসতো, হয়তো আসেনি। জি। ওকে, নেটওয়ার্ক হালকা ইস্যু ছিল মনে হয়। হ্যাঁ, এখন ঠিক আছে। জি। হ্যাঁ। জি, রাসেল ভাই বলুন আপনি, শুনছি আমরা।
হ্যালো, হ্যাঁ রাসেল ভাই শুনছেন? জি, হ্যাঁ, 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 হ্যাঁ। রাসেল ভাই যেটা সো যেটা বলছিলেন আপনি যে ১,০০,০০০ মানুষকে আপনি হুম, বাইক সাপ্লাই হুম, দিয়েছেন। সো ১,০০,০০০টা কিন্তু মানে ১ জন ২ জন বা ১,০০০ হুম, ১০,০০০ মানুষ না, ১,০০,০০০। সো ওই ১,০০,০০০ জি, মানুষের যে পজিটিভ রিভিউটা কিন্তু একটা বড় ম্যাটার করে, যেটা আমরা জি, দেখি না। তো ওই ব্যাপারটা একটু বলেন প্লিজ। এক্স্যাক্টলি। জি, জি। সো এখন দেখুন এটা আবার অনেক সময় আমরা নেগেটিভ মাইন্ডে নেই না। নেটওয়ার্ক মেবি একটু হালকা হচ্ছে। সো হ্যাঁ, আমি এখন ঠিক আছে। পার্সোনালি নেগেটিভ মাইন্ডে নেই না, কারণ কি ধরেন এটার একটা জিনিস হয়তো আমরা কালচারালি দেখে আসছি যে ভালো তো ভালোই, ভালোরে ভালো বলার কি আছে, খারাপ হলে শুধু আমরা বলবো আর কি। সো সেই কারণে আমি কখনো ডিমোটিভেটেড হই না, তবে এই যে কালচারটা যদি চেঞ্জ করা যায় আমি শিওর আমি আই উইল বি মোর যে কি বলে এটাকে, আমার ডেডিকেশন লেভেলটা আরো বেড়ে যাবে, যে আমাকে কেউ প্রেস করতেছে বা আমাদের অ্যাপ্রিসিয়েট করতেছে, আমাদের গ্রোথ আসতেছে। কারণ কি আপনি দিন শেষে কোনো কিছু করে যদি একটু ইন্সপাইরেশনাল কোনো স্টেটমেন্ট না পান, তাহলে আসলে মোটিভেশনটা থাকে না। এখন আমি দুইটা মোটিভেশনের জায়গা বলবো ইভ্যালির গ্রোথে। অ্যাজ এ লাইফ, ধরেন আমি একটু গল্পের মতো করে বলি যে আমার ছেলে হয় 2011-তে ওর জন্ম তো। ওই সময় ধরেন আমার সামহাও হঠাৎ করে একটা ফিল হয় যে আচ্ছা, আহ, আমার ছেলে তো বলবে যে আমার মাই ফাদার ইজ সামথিং ব্যাংকার, মাই ফাদার ইজ সামথিং। সো সাডেনলি আমার মনে হয় যে আমার ছেলেকে যদি এমন কোনো একটা আহ, কিছু বলার সুযোগ আমি করে দিতে পারি, যেটা বলেও বেশি প্রাউড ফিল করবে। বা ধরেন আমি তার হয়তো একটু হচ্ছে, ওকে। জি, এখন ঠিক আছে। সো কি নেটওয়ার্কে কানেক্টেড? হ্যাঁ, হ্যাঁ, আমরা কানেক্টেড। আমরা আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। রাসেল ভাই বলতে থাকেন। ওকে। সো জি, যখন আমি আমার ছেলের কথাটা চিন্তা করলাম যে ছেলেকে ছেলে তো কিছু একটা বলতে হবে যে আমার মাই ফাদার ইজ দ্যাট দিস, আমাকে ধরে নিতে পারেন যে সেই 2011 আমার ছেলে হওয়ার পরে, ওর জন্ম হচ্ছে 16ই ডিসেম্বর, ইভ্যালির শুরু 16ই ডিসেম্বরে। ওটা ছিল দুই হাজার অসাধারণ। এগারো 16ই ডিসেম্বর। অ্যান্ড আমি 2018 16ই ডিসেম্বর হচ্ছে ইভ্যালি অফিসিয়ালি লঞ্চ করি। সো অনেকটাই বলতে পারেন যে ছেলে খুব প্রাউডলি যাতে বলতে পারে যে মাই ফাদার ইজ সামওয়ান, যে মাই ফাদার বিল্ট ভ্যালি। এই এই জিনিসটা আমাকে সবসময় ইন্সপায়ার করেছে যে আমি এমন একটা কিছু করতে চাই যেটা আমার সন্তান যাতে বলতে পারে যে আমার বাবা আমার জন্য এটা করেছে। এবং বেসিক্যালি আমি হার্ড ওয়ার্ক বলেন বা আমার ডেডিকেশন বলেন, ইভ্যালিকে নিয়ে আমার পজিটিভ স্বপ্ন বলেন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। ধরেন হয়তো এটা একটা ইমোশনাল স্টেটমেন্ট হবে যে অনেকেই ভাবতে পারে যে ইভ্যালি মনে হয় অনেক বড়, আহ, মানে অনেক বড় ফাইন্যান্সিয়ালি বড় কোম্পানি হিসাবে নিজেকে দেখতে চায়। আমি আমার এই টিল ডেট কোনোদিন বলি নাই যে ফাইন্যান্সিয়ালি ইভ্যালি অনেক সবচেয়ে বড় কোম্পানি হবে। ইভ্যালি সবচেয়ে বড় কোম্পানি হবে, সবচেয়ে বড় বেশি মানুষের কোম্পানি হবে। মানুষ ইভ্যালিকে জানবে, মানুষ ইভ্যালি নিয়ে পজিটিভলি বলবে। হয়তো আমি রাইট। আমি জানি যে এই 100 গত এখন আমরা মাসে অলমোস্ট 10 লক্ষ ডেলিভারি করি। সো এখানে 2000 3000ও যদি কমপ্লেন থাকে, তারা হয়তো আমাকে গালিগালাজ করেন, কিন্তু আমি দিন শেষে জানি যে আমি যদি আমার সার্ভিস ডেডিকেশন লেভেলটা ঠিক রাখি, একটা সময় যে জিরো কমপ্লেন আমি নিতে পারবোই। অন্তত সেদিন হলেও আমার ছেলে বলতে পারবে মাই ফাদার বিল্ড সামথিং রিয়েলি বিগ। ওয়াও! নট নট ফাইন্যান্সিয়ালি, বাট ধরেন মানুষ এখান থেকে কেনাকাটা করতেছে, এখান থেকে বেনিফিটেড হচ্ছে, এখানে থাউজেন্ড সেলার্স, 100,000 মানে কাস্টমার, এই যে একটা এঙ্গেজমেন্ট আমার হচ্ছে। ছেলে যাতে এটাকে ফিল করতে পারে, সেটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। এন্ড দেন যেটা থাকে আসলে অসাধারণ। এবং দিস ইজ দ্য ইন্সপায়ারিং মোমেন্ট আমাদের এই কনভারসেশনে। উই ক্রিয়েট সাম ইন্সপায়ারিং মোমেন্টস, যেই মোমেন্টস গুলা আমরা আমাদের অডিয়েন্সদের সাথেও শেয়ার করতে চাই। সো রাইট নাও আপনারা যারা দেখছেন, প্রায় কয়েক হাজার মানুষ দেখছেন আপনারা লাইভ,
তারা এখন যদি আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন www.inspiringbangladesh.com এবং আপনি যদি ওই গল্পটা লেখেন হু ইন্সপায়ার্ড ইউ, just write who inspired you, you will get a gift from New Zealand Dairy, a big gift pack from New Zealand Dairy, you will get it right away. So visit inspiringbangladesh.com to share your inspiration, create inspiring moment. So রাসেল ভাই, ওই ব্যাপারটা একটু বলেন যে লাইক যে আপনার ছেলের যে ফিলিংটা অ্যাবাউট দ্য বিল্ডিং অফ ই ভ্যালি, ওই ব্যাপারটা যদি আরেকটু বলেন। জি না, সেটাই ধরেন মানে ডেফিনেটলি এখানে শুধু ছেলের কথাটা বললাম, ডেফিনেটলি আমার মাথায় আমার বাবা বা মা বা আমার ওয়াইফ সবার কথাই আসে, বাট একদম যদি বলেন স্পেসিফিকলি আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে যখন আমি ভাবি যে মানে আমার ছেলের কথাটা, বিকজ সামহাউ হি ইজ মানে কি বলে মোস্ট লাভেবল, মানে অ্যাবসলিউটলি। আমার একমাত্র ছেলে। সো ওর ধরেন ওর মধ্যে তো কোনো চাওয়া পাওয়া নাই, ধরেন ও এখনো যখন ইভ্যালির কোনো একটা বড় বিলবোর্ড দেখে, বাবা ইভ্যালি বা ইভ্যালিতে অর্ডার করো, এই এই কথাগুলো যখন বলে, তখন আসলে আমি খুব ইন্সপায়ার্ড হই। অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলির আদার মেম্বাররা ভালো কিছু করলে প্রাউড ফিল করবে। সো শুধু এই একটা থিওরি আমার কাজ করে, আমি আমার ফ্যামিলি মেম্বারকে অনেক দামি গাড়ি দিব, দামি বাড়ি দিব, বা আমার অনেক টাকা লাগবে, রিয়েলি ইট ডাজন্ট ইন্সপায়ার মি। অনেস্টলি বললাম, আমি কখনো ওইভাবে ভাবি না। রাদার দেন আমি কিছু ভালো অনেকে ভালো করতেছেন, ফ্যামিলি মেম্বাররা এটা দেখতেছেন, সো ফ্রেন্ডসরা দেখতেছেন, মানে তাদের কথা যখন ভাবি, ইট ইন্সপায়ার্স মি আ লট। অ্যান্ড এখন যদি আমাকে বলেন যে ইভ্যালি নিয়ে এর নেক্সট লেভেল ডেডিকেশনটা কোথা থেকে ইন্সপায়ারেশন, আপনি শুধু ইভ্যালি হেল্প এন্ড রিভিউ একটা গ্রুপ আছে, সেখানে যে 4 লক্ষ আমি জানি না আমি member বেশি, হ্যাঁ আমি ইমোশনালি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, যে রাসেল ধন্যবাদ, বা রাসেল ভাই থ্যাঙ্কস। তো এই যে কাস্টমাররা আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে, এই থ্যাঙ্কস জানানোর পরে আমার ইন্সপিরেশন লেভেলটা এরকম থাকে যে অনেস্টলি বলতে আই ডোন্ট নিড এনিথিং মোর। মানে ধরেন একজন আমাকে ধন্যবাদ দিচ্ছে একটা প্রোডাক্ট পেয়ে, একজন আমার নামটা নিতেছেন, এবং কেউ কেউ অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাই মার জন্য একটা এসি কিনে দিয়েছি, মা গরমে কষ্টে থাকতো, এখন মা আপনার জন্য অনেক দোয়া করে। অনেকেই বলে যে অসাধারণ। বাসায় একটা ফ্রিজ ছিল না ভাই, আমার আব্বা এই ফ্রিজটা পাওয়ার পরে আপনার জন্য অনেক দোয়া করে। ধরেন এই এই যে লাইনগুলা, এই লাইনগুলা কাস্টমারদের, এই লাইনগুলা, এই ইন্সপিরেশন লেভেলটা আসলে আমাকে, এই যে ধরেন আমি কতক্ষণ ঘুমাই বা কি খাই, আই ডোন্ট কেয়ার। আমার মনে হয় যে আমি যদি এই জিনিসটাকে অপটিমাম লেভেলে নিয়ে যেতে পারি, মানে সার্ভিসটাকে অপটিমাম লেভেলে, এই যে কমপ্লেন গুলোকে যদি জিরো করতে পারি, যাদের অভিযোগ আছে সেটাকে যদি মিটিগেট করতে পারি, এবং সার্ভিস দিয়ে যদি স্যাটিসফাই করতে পারি, তাহলে এই ইন্সপিরেশনটা আরো বাড়বে। সো আমি রাইট। ওই আশাই থাকতেছি। এন্ড সো আমি বলবো যে ইভ্যালির এই ইন্সপিরেশনটার পিছনে আমাদের যারা ক্রেতা আছেন বা আমাদের যারা ইভ্যালুয়েশন ওয়েল উইশার আছেন, তারা একটা বড় ভূমিকা রাখতেছে। অসাধারণ। এবং আপনি যে কথাটা বললেন যে এই যে এসি কিনে দিয়েছে তার মাকে, গরমে কষ্ট পাচ্ছিল, এটা 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 কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সে যে কোনো খান থেকে কিনতে পারতো, বাট দেখেন আপনাদের এক্স্যাক্টলি। যে অফারটা ছিল, ওই অফারটাতে জি। সে কিন্তু কম খরচে কিনতে পারছে। এটা কিন্তু একটা বড় জিনিস, যে জিনিসটা মেনশন করা উচিত। এবং যে লাইফ চেঞ্জিং এক্সপেরিয়েন্স, ওই এক্সপেরিয়েন্স গুলোই কিন্তু দরকার আমাদের শেয়ার করা। তাহলে কি হবে, একজন আরেকজনকে দেখে ইন্সপায়ার্ড হবে, এবং যারা ইন্সপায়ার্ড হবে তারা কিন্তু দেখা যাবে যে একটা একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারবে উইথ ফুল অফ পজিটিভিটি অ্যান্ড ইন্সপাইরেশন। সো জাস্ট ভিজিট ইন্সপায়ারিং বাংলাদেশ টু শেয়ার দিস স্টোরি। জাস্ট স্টোরিটা শেয়ার করবেন, ইউ উইল গেট এ গিফট ফ্রম ইন্সপায়ারিং বাংলাদেশ রাইট অ্যাওয়ে। সো রাসেল ভাই, আরো আরো অনেক গল্প আপনার সাথে শোনার আছে, যে লাইক অনেকে অনেক সময় কোয়েশ্চেন করে যে ই ভ্যালি কিভাবে 100% মানে ক্যাশব্যাক দেয়, 130% ক্যাশব্যাক দেয়। সো ওই ব্যাপারটা যদি আপনি একটু বলেন যে কিভাবে এই মেকানিজমটা আপনারা করেন, যদিও অনেকটা সিক্রেট, বাট তবুও যদি একটু আপনি আপনার সাথে শেয়ার করেন। জি 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 আমাদের রাইট। এই দেখেন ক্যাশব্যাকটার বেসিক্যালি হচ্ছে কি, ধরেন আমরা যেসব প্রোডাক্টে ক্যাশব্যাক দিই, ক্যাশব্যাকটা হচ্ছে গিয়ে ইমিডিয়েটলি মানে সেম ভ্যালুতে রিডিম করা যায় না, মানে কেনা যায়, ওই কন্ডিশনটা আমাদের দেওয়া থাকে কন্ডিশন। সো বেসিক্যালি ম্যাথমেটিক্সটা খুব সিম্পল। আমরা যখন 100%
ক্যাশব্যাক বেসিক্যালি দিচ্ছি, এটা ক্যাশব্যাক ক্যালকুলেশনে এটা 60% হয়। এখন 60%কে যদি আপনি রিভার্স ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেন, তাহলে ডিসকাউন্টে এটা মানে রিভার্স ক্যালকুলেশনে আসে 33%-এর মতো, বা 35% ইকুইভ্যালেন্ট, সরি 37 এর। সো একটা প্রোডাক্টে, তার মানে আমি যদি একটা প্রোডাক্টে 37% পর্যন্ত মার্জিন পাই, তাহলে যেই ক্যাশব্যাকটা আমরা 100% দিচ্ছি, দ্যাট ইজ উই হ্যাভ নো লস জাস্ট এ সিঙ্গেল প্রোডাক্টে। অ্যান্ড দেন কি আসে, এই ক্যাশব্যাকটা দিয়ে তো হয়তো আপনি এরপরের যেই প্রোডাক্টটা অর্ডার করতেছেন, ওখানে মাল্টিপল, মানে আপনি আমাদের ওয়েবসাইট থেকে মাল্টিপল প্রোডাক্ট আপনাকে কিনতে হবে, যে কোনো টাইপের। ধরেন ফুড কিনতে পারেন, ফুডে হয়তো আমরা রাইট অনেক হাই মার্জিন রাখি, কোনোটাতে কম মার্জিন রাখি। সো এই প্রসেসটা হয় কি, এটা একটা মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিচ্ছে, যে কারণে আপনি ক্যাশব্যাক দিয়ে ওয়েবসাইটেরই অন্য কোনো প্রোডাক্ট কিনতেছেন, আবার এই ক্যাশব্যাকটাকে মিটিগেট করতেছি আমরা এক্সিস্টিং প্রোডাক্টের মার্জিন দিয়ে। সো এই কম্বিনেশন দিয়ে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আগায় যাচ্ছি। এখন রাইট আমাদের কি হয়, আমরা যখন একটা হাই ভলিউমের কোনো প্রোডাক্ট সেল দিতে পারি, তখন সাপ্লায়ার থেকে নানান ধরনের নেগোশিয়েট করতে পারি। এখন টার্গেট থাকে যে কোন একটা প্রোডাক্ট যদি আমরা 100 কোটি টাকার সেল করতে পারি, ওই এক্সিস্টিং মার্জিন থেকেও দেখা যাচ্ছে আরো 10-15 কোটি টাকার এডিশনাল মার্জিন আমরা পেয়ে যাই। সো এই যে ব্যাক ক্যালকুলেশন গুলো আমাদের থাকে, এই ব্যাক ক্যালকুলেশন দিয়ে আমরা এখন পর্যন্ত দেখা যাচ্ছে কি খুব স্টেবল ওয়েতে সার্ভাইভ করে যাচ্ছি। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি আমরা অনেক প্রফিটেবল, বা আমরা অনেক সেলস মানেই প্রফিট করতেছি ঠিক এমনও না, আমাদেরকে স্ট্রাগলও করতে হয়। কোনো মাসে হয়তো আমাদের একটু লস হচ্ছে, কোনো প্রোডাক্টে একটু রাইট বেশি লস হচ্ছে, আবার কোনো প্রোডাক্টে আমরা একটু প্রফিট করে। কারণ ওই আমাদের একটা মেকানিজম আছে। ধরেন আমরা তো জাস্ট বাইক সেল করতেছি না, আমরা তো শুধু মোবাইল সেল করতেছি না। So আমাদের এখানে 100,000 টাইপ অফ মানে প্রোডাক্ট সেল হচ্ছে। সো এই প্রোডাক্টের যখন আমরা ক্যালকুলেশন করি, তখন আমরা আসলে ওভারঅল প্রফিট এন্ড লসটা ক্যালকুলেট করি, নট একটা সিঙ্গেল প্রোডাক্টে সিঙ্গেল কি করলাম। কারণ আমি সিঙ্গেল প্রোডাক্টে লস করলাম কি করলাম না, এটা আসলে ম্যাটার করে না। আমি অ্যাজ এ কোম্পানি কতটুকু লস করতেছি, সেই লসটা আবার সোর্স অফ লস কি কিভাবে আসতেছে, সেটাকে আমাকে কে দিচ্ছে, এই লসটা কিভাবে আসতেছে, আমি ইনভেস্টরের কাছ থেকে নিচ্ছি, না সাপ্লায়ার থেকে কমিশন নিচ্ছি, নাকি সাপ্লায়ারের ক্রেডিট নিচ্ছি, না সাপ্লায়ার থেকে কোনো বেনিফিট নিচ্ছি। এই নানান ভাবে রাইট আমরা মেকানিজম করে এটাকে সাস্টেনেবল করি। এন্ড এই রাইট সাস্টেনেবিলিটি যদি ঠিক থাকে, দেন কি হবে, একটা স্কেলে যাওয়ার পরে যখন সার্ভিস লেভেলটা আমরা স্টেবল করতে পারবো, তখন মানুষ কিন্তু দেখা যাবে এখন কম্পেয়ার করে হচ্ছে কি রিস্কের সাথে। ধরেন এখন ইভ্যালিতে অর্ডার করতে অনেক একটু ভয় পাই, কারণ হচ্ছে কি ডেলিভারি কবে হবে। যখন মানুষ জেনেই যাবে যে ডেলিভারিটা আফটার 30 ডেজ, অথবা আফটার 45 ডেজ, অথবা আফটার 15 ডেজ, অথবা আফটার 10 ডেজ, তখন ক্যালকুলেশনটা ইজি। তখন আমাদের এই মার্জিন সেট আপটা খুব স্মুথলি করতে পারবো। এখন রাইট যেহেতু প্রোডাক্টটা আমরা ম্যাক্সিমামই সোর্স থেকে কালেক্ট করি, এবং ইভেন এসএমই থেকেও যে প্রোডাক্টটা নেই, সেখানেও যেহেতু আমরা একটা মার্জিন জেনারেট করি, অ্যাজ লং অ্যাজ মার্জিন আছে, আমরা কি করতে পারি, আমরা কাস্টমারের সাথে মার্জিন কিছু শেয়ার করে আমরা নিজেরাও কিছু মার্জিন রেখে দিতে পারি। সো এই মডেলটা এই কারণেই সাস্টেনেবল, এবং ডেফিনেটলি ইজি না। মানে যদি একটা সিঙ্গেল লাইনে উত্তর চান, আমি বরাবরই বলি যে একটা সিঙ্গেল লাইনে এর অ্যান্সারটা রিয়েলি ডিফিকাল্ট, যে কিভাবে ভাই বাইকে এত ডিসকাউন্ট দিয়ে আপনি কিভাবে প্রফিট করেন বা কিভাবে সার্ভাইভ করেন। রাইট এই রাইট এই কোশ্চেনটা আছে দেখেই আমাদের নামে নানান রকমের রিউমারও আছে যে আমরা আসলে বিজনেসে সাস্টেন করব না। আমরা যখন আরো 1.5 ইয়ার ব্যাক যখন এটা স্টার্ট করি, তখন থেকেই সবার ধারণা যে নেক্সট 2 মান্থসের মধ্যে এই কোম্পানিটা নাই হয়ে যাবে। নেক্সট টু মান্থস, রাইট নেক্সট রাইট 2 মান্থস, সো এভরি নেক্সট 2 মান্থসেই সবার প্রেডিকশন থাকে যে নেক্সট 2 মান্থসে এই ভ্যালি আর থাকতেছে না। ভাই এটা তো আর সম্ভব না, তারা লস করে রাইট কিভাবে কোম্পানি রান করে, আমরা তো দেখতেছি তাদের লস হয়। সো অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি ইউনো অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা আমি আপনার সাথে একটু ইকো করবো হচ্ছিল এই জন্য যে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো সুখকর না দেখে আমরা কিন্তু ওইভাবে চিন্তা করি যে হয়তো বা জিনিসটা এভাবে হবে, বাট এর না মধ্যে যে এখন ভালো খুবই কিছু ঘটতে পারে, রাইট, এখন ওইটাই কিন্তু প্রিভিয়াস ভ্যালি তোমার এক্সপিরিয়েন্স গুলো মোটিভেশন। কিন্তু খুব ট্রিকি ছিল। আমি যদি বলি, ধরেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলো খুব প্রিভিয়াস, সেগুলোর ক্ষেত্রে আমরা কখনোই প্রেনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে টের পেয়েছি যে এটা আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা ব্যাড, ধরেন ওগুলাকেই সাস্টেনেবল মনে হচ্ছে। আর রিভ্যালিকে ধরেন প্রথম দিনেই মনে হচ্ছে এটা সাস্টেনেবল না, বাট ইউ হ্যাভ টু মানে আন্ডারস্ট্যান্ড যে আমরা যা করতেছি এই মডেলটা,
হ্যাঁ, আমাদের ডিসকাউন্টের পরিমাণ হয়তো বেশি ছিল, এজন্য আপনার কাছে অ্যাবনর্মাল লাগছে। কিন্তু গো টু ইন্ডিয়া, গো টু আমেরিকা, গো টু চায়না, Right, আপনি যেখানেই যান না কেন, ই কমার্স মানেই ডিসকাউন্ট। ই কমার্স আপনি ইন্ডিয়াতে যেই দেখেন, হয়তো right, আমাদের লেভেলে তারা ডিসকাউন্ট দেয়নি, আমাদের লেভেলে তারা অফার দেয়নি, বাট কারণ ইটস এ মেকানিজম। ধরেন তারা হয়তো কোনো সাপ্লায়ার থেকে 10% মার্জিন নিয়ে গণহারে বিজনেস করে। right, আমাদের আমরা সামহাউ আমাদের বিজনেস স্ট্র্যাটেজিতে স্ট্রেংথ আছে দেখেই তো আমরা আজকে ধরেন ফরেন একটা প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা ই কমার্সে ভালো করতেছি। আমরা অনেক absolutely, ক্ষেত্রেই আমাদের মার্জিন কমিশনিং ফরেন আমার কম্পিটিটর থেকে এত বেশি হাই যে আমরা হায়ার অফার বা হায়ার প্রমোশন দিতেই পারি। সো right. অ্যাপারেন্টলি এবং এটাকে অ্যাবনর্মাল মনে হলো। এই এই বিজনেস মডেলটা তো গ্লোবালি ধরেন একদম ওয়াইডলি, এবং শুধু অ্যাভেলেবেল না, মানে পৃথিবীর সব যে দেশেই যান, ধরেন পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানির নাম কি? অ্যামাজন। অ্যামাজন, তাদের ওইখানে যে আপনি দেখেন তাদের কি অফার থাকে না, তাদের কি প্রমোশন থাকে না, তারা কি লস করে right, করে আসে নাই, তারা কি লস মেকিং কোম্পানি থেকেও বড় হয় নাই? তো এখন right, অনেকেই ভাবতে পারেন যে অ্যামাজনে তো অনেক ফান্ডিং ঢুকছে, কিভাবে এক একটা বিজনেস সময়ের পরিপ্রেক্ষিতে এক এক ভাবে গ্রো করে। অ্যামাজন হয়তো right, ওই সময় যেভাবে গ্রো করেছে এখন আসলে অন্যভাবে গ্রো করতো। আবার আমরা right, যদি 20 বছরের প্ল্যান করি নাও টিকতে পারি, কারণ আমাদের অলরেডি দ্য বিজনেস মডেল ইজ প্রুভেন। এখন ধরেন অ্যামাজনকে যতটা স্ট্রাগল করে আসতে পারছে তার কম্পিটিটর ছিল না, কিন্তু আমরা যখন যদি এখন স্লো আগাই, আমাদের কম্পিটিটর এখন ফাস্ট আগায় আমাদেরকে জাস্ট কি right, right, right. বলে এবং আমি আমি একটা যে সিম্পল এক্সাম্পল আমরা দিতে চাই যে সার্ভে মানে কম্পিটিটিভ। রাইট, জি যেমন বলেন। লাইক আপনি ফ্লিপকার্টের একটা স্ট্র্যাটেজি দেখেন, ওরা একটা বিগ বিলিয়ন হুম, ডে সেলিব্রেট করে, যে অ্যাবনর্মাল এক্স্যাক্টলি, প্রাইসে দে আর গিভিং ইউ লাইক হিউমাঙ্গাস থিংস ইন আ সিঙ্গেল ডে, এক্স্যাক্টলি, বিগ বিলিয়ন ডে, এন্ড দে আর মানে মেকিং বিলিয়ন মানি। ডলার সেল করে। অ্যাবসলিউটলি, ওদের স্ট্র্যাটেজি হচ্ছিল এটা, দে উইল সেল বাল্ক অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ইন আ চিপার প্রাইস, এক্স্যাক্ট, বাট অফিসিয়ালি আপনি দেখবেন যে দে আর আর্নিং মিলিয়ন্স এট আ সিঙ্গেল ডে। ওই আইডিয়াটা এক্স্যাক্টলি, কিন্তু ইভ্যালি এভরি ডে করছে, এটা আমি জিনিসটাকে এভাবে আমি বলবো। এক্স্যাক্টলি, সো দ্যাট দ্যাট এক্স্যাক্টলি, ইজ মানে দ্য থিং। মডেল ইজ ডেফিনেটলি এখানে এখানে আসলে মানে খুব কমপ্লেক্স কিছু নাই এটা। ইয়েস, আমরা অবশ্যই আমি আমি অ্যাপ্রিসিয়েট করি, উই শুড বি কেয়ারফুল যে যাতে আমাদের মতো মডেলটাকে কেউ কপি করে নর্মাল কিছু না করতে পারে, সেটা নিয়ে আমরাও ওরিড থাকি যে অনেক সময় হয়তো আমাদের মডেল কপি করে অনেকেই অ্যাবনর্মাল কিছু করার সুযোগ নাই, আমি সেটা বলবো না। বাট যে সবার এটা বুঝতে হবে যে ইভ্যালি যদি অ্যাবনর্মাল কিছু করার প্ল্যানই করতো তাহলে এত কিছু এতদিন আশা লাগতো না। একটা মানুষ, আমরা এখন যে রাইট, লেভেলের টার্ন ওভার করি, আমিও হয়তো আরো 6 মাস আগেই অনেক কিছু নিয়ে আহ, একটা অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারতাম, কিন্তু আমার যদি অ্যাক্সিডেন্ট করার প্ল্যানই থাকতো তাহলে আজকে রাইট, এত এই যে ব্যাক এন্ডে ধরেন মানে আহ, কি বলে একটা ফুড ডেলিভারি চ্যানেল থেকে শুরু করে লজিস্টিক্স, আজকে আমাদের ডেলিভারি হিরো আছে অলমোস্ট 3,000 4,000। সো এই এত বড় একটা সেট আপ করার উদ্দেশ্য কখনোই একটা অ্যাক্সিডেন্ট করা না। তো অবশ্যই, ডেফিনেটলি সফল থাকা উচিত। রাইট, আহ, রাইট। এবং এটুকু এই ভ্যালির আসলে আমাদের আসলে আরো অনেস্টলি বলে আমাদের আসলে ফান্ড অ্যামেজ করার মানে ফান্ড কালেক্ট করার সুযোগ নেই, কারণ আমরা এভরিডে ফান্ড হচ্ছে গিয়ে পেমেন্ট করি, মানে সাপ্লায়ার পেমেন্ট এভরিডে আমাদের কোনো না কোনো হয়তো পেমেন্টের এক্স্যাক্টলি সেম ডেটে হয়তো অনেকে পায় না দেখে মাঝে মাঝে পোস্টও দেখবেন। কিন্তু আমাদের তো এখন শুধু বিগ সেলারি আছে 6,500। সো এই যে বড় বড় যারা সেলার, মানে যাদের লক্ষাধিক টাকা আমরা পেমেন্ট করি, সো এই রাইট, সেলারদেরকে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কোনো না কোনো সেলার, কোনো না কোনো গ্রুপ, কারো না কাউকে আমাদের পেমেন্ট দিয়েই সবকিছু ঠিক রাখতে হয়। সো রাইট, ওই ধরনের একটা ব্যাড ইনসিডেন্স আর বাংলাদেশে হবে এটুকু আমি একদম অ্যাবসলিউটলি। এবং ওইটার কিছু আপনার সুযোগ এই নাই এখন। শোতে এখন এসে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেটার রাইট, সুযোগ রাইট, একদম নাই। অ্যাবসলিউটলি। এবং থ্যাংক ইউ রাসেল ভাই, এক্স্যাক্টলি, আপনার যে কমিটমেন্ট টুয়ার্ডস নেশন, টুয়ার্ডস বিল্ডিং আ ডিজিটাল বাংলাদেশ ইজ গেটিং হায়ার এন্ড হায়ার ডে বাই ডে, ওই জিনিসটা আমরা বলবো। এবং আমরা একটা জিনিস বলতে চাই যে আস্থা রাখা টু দ্য ইউজার্স, ঠিক, টু দ্য সেলার্স, এবং যারা এই প্ল্যাটফর্মে আছেন এবং যারা আমাদের এই মতন এই ধরনের প্ল্যাটফর্মে আসবে, তাদের ওই আস্থাটা রাখতে হবে। আমাদের কিন্তু আরো বাংলাদেশি হতে হবে। আমরা যতই জি, মুখে দেশপ্রেমের কথা বলি না কেন, আমাদের এখন মূল সুযোগ হচ্ছে হলো বাংলাদেশি হওয়ার। বাংলাদেশি কোম্পানি এবং বাংলাদেশি প্ল্যাটফর্ম যেখানে আপনারা কন্টেন্ট শেয়ার করতে পারবেন, যেখান থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন, ওইসব
ওইসব অর্গানাইজেশন বা ওইসব প্ল্যাটফর্মগুলোকে আপনাদের প্রমোট করা উচিত। প্রমোট করলে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা যে ভিশন, যে আমাদের ডেল্টা প্ল্যান হচ্ছে আমাদের 2041-এ, ওইটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আরো এগিয়ে যেতে পারবো। ওই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দরকার। সহযোগিতা দরকার হচ্ছে আপনাদের আস্থা রাখা দরকার, এবং সবার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো। একবারে শেষ পর্যায়ে চলে এসেছি রাসেল ভাই, আমরা শেষ করবো র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। এবং র্যাপিড ফায়ার রাউন্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার থেকে কয়েকটা কোয়েশ্চেন করব। এটার খুব ইন্টারেস্টিং এবং খুব ইন্সপায়ারিং অ্যান্সার আমরা আশা করব। সো রাসেল ভাই, আর ইউ রেডি? ওকে, রেডি। ওকে রাসেল ভাই, আমরা র্যাপিড ফায়ার শুরু করছি আপনার সাথে। এবং মূল উদ্দেশ্য হলো আপনার ইন্সপায়ারিং স্টোরিজ গুলোকে আরেকটু সবার সামনে এনে দেওয়া। সো প্রথম কোয়েশ্চেন, হু ইন্সপায়ার্স ইউ দ্য মোস্ট? সবচেয়ে বেশি আপনাকে ইন্সপায়ার কে করে? মাই ফ্যামিলি। ওকে, ফ্যামিলি। হোয়াট ওয়াজ ইউর ইন্সপায়ারিং মোমেন্ট দ্যাট চেঞ্জ ইউর লাইফ? আমাদের প্রত্যেকের জীবনে কিছু ইন্সপায়ারিং মোমেন্ট থাকে যেটা আমাদের জীবনকে চেঞ্জ করে দেয়। আপনার সাথে কি এরকম কোনো কিছু ঘটেছে? The moment I saw the face of my son. Okay. Okay. That changed your life, right? Exactly. All right. Interesting. Okay. একটা নেক্সট কোয়েশ্চেন, আপনার ফেভারিট স্টার্টআপ কোনটা বাংলাদেশে? ইভ্যালি বাদে আর কি, আপনার কাছে সবচেয়ে ফেভারিট স্টার্টআপ, যেহেতু আমরা স্টার্টআপ একটি ইকোসিস্টেম ক্রিয়েট করে ফেলেছি বাংলাদেশে, তো আপনার ফেভারিট স্টার্টআপ কোনটা? চালডাল। Okay. চালডাল। One word that describes you. Honest. Wow. Okay. Your favorite founder? Founder বলতে আমি স্টার্টআপ ফাউন্ডার বলছি, বা যাকে আপনি ফলো করেন। ইলিয়াস। ওকে, হোসেন এম ইলিয়াস। আমাদের পাঠাওয়ের ফাউন্ডার। ওকে, আপনার ফেভারিট কোট কোনটা? ফেভারিট কোট? আমি বলতে যাচ্ছি অনেক সময় আমরা অনেক কোট। ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি, আই আন্ডারস্ট্যান্ড। স্টে হাংরি, স্টে ফুলিশ। ওকে, স্টিভ জবস। ওকে, আপনার প্রথম ইনকাম কত টাকা, বা কত টাকা ছিল আপনার প্রথম ইনকাম? যদি একটা ছিল, আমি একটা কোচিং সেন্টার বিজনেস করেছি, ওটার ইনকামটা হয়নি। র্যাপিড কোশ্চেন না, শর্ট বলি, 48,000 বাই ইন মান্থ। 48,000 ছিল 2009-এ। আচ্ছা, আমরা তো এখন যে স্টার্টআপ কালচারের মধ্যে দিয়ে আছি, ওইখানে আমরা স্বপ্ন দেখছি যে নেক্সট 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে একটি ইউনিকর্ন তৈরি হবে, স্টার্টআপ ইউনিকর্ন, যেটার স্বপ্নে আমরা আছি। সো আপনার দৃষ্টি থেকে বাংলাদেশের প্রথম ইউনিকর্ন স্টার্টআপ বা ইউনিকর্ন বিজনেস কোনটা হতে পারে রাসেল ভাই? ডেফিনেটলি প্রথম ইভ্যালি হবে। ওকে, that's what I'm looking for, trust me, যে that confidence, আপনি যে জিনিসটা বললেন, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা মানে কি বলবো, দ্য স্পিরিট, যে স্পিরিটটা আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সো আজকের শোটা কিন্তু হিস্টোরিক হতে পারে, আজকে আপনার আর আমার কনভারসেশন, বিকজ লাইক ইউ অ্যানাউন্স ফার্স্ট, যেখান থেকে আমাদের ইয়াটা মানে ইউনিকর্নের ব্যাপারটা আপনি প্রথম ডিক্লেয়ার করলেন। সো ইয়াস, নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ, সামনের বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? কিরকম বাংলাদেশ আপনি দেখতে চান? আপনি যদি আপনি এটা ইলাবোরেটলি বলতে পারেন রাসেল। দেখেন, আমি অ্যাজ এ নেশন বাংলাদেশকে একদম স্পেসিফিকলি যদি বলেন, পজিটিভ বাংলাদেশ দেখতে চাই। যে আমি ছোটবেলা থেকেই বেশ অপটিমিস্টিক একটা মানুষ। আমি অ্যাজ এ নেশন এটাকে অপটিমিস্টিক, মানে ধরেন আমি এখনো যদি বলি, আমি এভাবেই ভাবি যে বাংলাদেশ ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ নেবে। আমি এভাবেই ভাবি ইকোনমিক দিক থেকে, জিডিপির দিক থেকে বাংলাদেশ টপ 10-এ আসবে। আমি এভাবেই ভাবি যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কোন দেশে, সেটা বাংলাদেশে থাকবে। আমি এভাবেই ভাবি যে সবচেয়ে পরিষ্কার দেশ বা ক্লিন এক সময় থাকবে কোন দেশ, বাংলাদেশ হবে। এখন আমরা কি সেটা উই ডোন্ট কেয়ার। আমি যদি এরপরেও বলি যে সবচেয়ে সুন্দর প্লেস কোনটা হবে, বাংলাদেশের কক্সবাজার হবে। এখানে সবচেয়ে বেশি
অ্যাক্টিভিটিস থাকবে। আহ, টুরিস্ট। সবচেয়ে বেশি হেল্পফুল কান্ট্রি কোনটা হবে, সেটাও বাংলাদেশ হবে। সবচেয়ে বেশি রাইট। আহ, 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 আপনার ডিজিটাল অ্যাক্টিভিটিস কোন দেশে হবে, সেটাও বাংলাদেশে হবে। কারণ আমি জানি অসাধারণ। যে বাংলাদেশ হচ্ছে গিয়ে মোস্ট অ্যাডাপটিভ কান্ট্রি। আমরা হয়তো আহ, সুযোগ আমাদের হয় নাই, কিন্তু আমি তো আমার অল্প কিছু দেশ ঘোরার মধ্যে থেকে আমার যতটুকু অভিজ্ঞতা, যে অ্যাজ এ নেশন আমরা খুব বুদ্ধিমান, এবং আমাদের যদি ব্রেনই বলে যে আমরা, আমাদের ব্রেন খুব শার্প। আমরা খুব দ্রুত সবকিছু বুঝতে পারি, সবকিছু রিয়েলাইজ করতে পারি। হয়তো আমরা সিচুয়েশনের কারণে বা আমাদের অবস্থানগত কারণে অ্যাজ এ নেশন আমরা হয়তো সেই ক্যালিবারটুকু শো করতে পারিনি। বাট এমন একটা সময় বাংলাদেশ হুজুগে চলে, এটাকে যদি আমি পজিটিভলি বলি, তাহলে এই হুজুগেই একসময় বাংলাদেশকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট একটা কান্ট্রি করে দিতে পারবে। অসাধারণ। এটাই আমি বাংলাদেশে। অসাধারণ। জি। অসাধারণ বলেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দ্য ওয়ে ইউ সি লাইফ ইজ টোটালি ইনক্রেডিবল এন্ড টোটালি ইন্সপায়ারিং। এবং আমরা আজকে রাসেল ভাইয়ের একটি অন্য একটা মানে কি বলবো, অন্য একটা রূপে আমরা দেখলাম যে রাসেল ভাই, দ্য ওয়ে রাসেল ভাই থিংস, ইটস টোটালি অ্যামেজিং। এবং আমরা, আমাদের মূল উদ্দেশ্য ছিল রাসেল ভাই এজ এন ইন্ডিভিজুয়াল কতটা ইন্সপায়ারিং, এবং এই ভ্যালির সৃষ্টির পিছে যে ইন্সপায়ারিং গল্পগুলা, এবং প্রত্যেকদিন ওনাকে যে জিনিসগুলো ইন্সপায়ার করছে এগুলো জানানো সবাইকে। তো আশা করি কয়েক হাজার মানুষ আজকে আমাদের এই লাইভটি দেখেছেন, এবং যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তারা প্লিজ লাইভটি শেয়ার করবেন, কারণ আমরা চাই যে পজিটিভ কন্টেন্ট যেন আরো প্রসার পাক। কারণ কোন একটা জিনিসকে নেগেটিভ বলার পিছে কিন্তু কোনো ক্রেডিট নাই। কোন নেগেটিভ জিনিসকে পজিটিভ করার পিছে একটা ক্রেডিট আছে, তার ভুল ধরিয়ে দিয়ে তাকে আরো সাপোর্ট করার পিছে আমি মনে করি আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং আমরা চাই যে সামনের সামনের যে বাংলাদেশ হবে তা হবে আরো ডিজিটাল, আরো টেকনোলজি ফ্রেন্ডলি। এবং আমাদের মতন যে প্ল্যাটফর্ম গুলো, ইভ্যালি বা ইন্সপায়ারিং বাংলাদেশ, যেগুলো পিওরলি মেড ইন বাংলাদেশ, এই সাপোর্ট গুলা আপনাদের দরকার, যেখান থেকে প্রতিনিয়ত আপনারা উপকৃত হবেন, প্রতিনিয়ত আপনাদেরকে কোনো না কোনো ভাবে সাপোর্ট দেওয়া হবে আমাদের পক্ষ থেকে। তো আমরা চাই যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ট্রাস্ট, যার ফলে আমরা কিন্তু সামনে আরো এগিয়ে যেতে পারবো। তো শেষ খবর, রাসেল ভাই, আপনি যদি কিছু বলতে চান আপনার অডিয়েন্সকে, এবং কয়েক হাজার মানুষ পরবর্তীতে দেখবে তাদের উদ্দেশ্যে, ওটা বলেই আমরা শেষ করে ফেলবো আজকের লাইভ। দেখুন, আমার উদ্দেশ্য দুটো পার্সপেক্টিভ, আমি একটু দুটো কথা বলবো। একটা হচ্ছে ইভ্যালি নিয়ে। জি। প্রথমে ইভ্যালি নিয়ে বলি যে ইভ্যালি আপনাদের অর্গানাইজেশন, মানে আমি আবারও বলি যে এই ইভ্যালি যদি যারা সেলার আছেন বা যারা কাস্টমার আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, ইভ্যালিকে, ইভ্যালি বড় হলে এটার সার্ভিস লেভেল ভালো হবে, ইভ্যালি বড় হলে এটার অফার ভালো হবে, ইভ্যালি বড় হলে এটার পেমেন্ট বিহেভিয়ার ভালো হবে, ইভ্যালি বড় হলে ডেলিভারি ফাস্ট হবে। এই বড় আমি বা আমরা আহ, করতে পারবো না উইদাউট ইওর সাপোর্ট। তো আপনাদের নেগেটিভ কমেন্টসকে আমি কখনোই ডিসকারেজ করি না। আমরা পজিটিভলি করি, নেগেটিভ জিনিসগুলো না আসে। পজিটিভ কমেন্টস গুলো কি হবে, অ্যাটলিস্ট যেহেতু আপনি কোনো না কোনো ভাবে হয়তো ভাবছেন যে আপনি ইভ্যালি দ্বারা একটা ভালো সার্ভিস পেয়েছেন বা ভালো একটা অফার পেয়েছেন, সেটা আপনি যদি আহ, কাউকে ভয় না পেয়ে নিজে যদি আমাদের গ্রুপে দেন, বা ইন্সপিরেশন যে কোনো জায়গায় যদি লেখেন, আপনি নিজের ওয়ালে লেখেন, আপনি পাবলিক গ্রুপে না দেন, তাহলেও আমাদের যেই গ্রোথটা সম্ভব, সেই গ্রোথটা আসলে আমরা শত কোটি টাকার অ্যাড দিয়েও আমরা আনতে পারবো না, শত কোটি টাকার বিজ্ঞাপন দিয়েও এটা সম্ভব না, শত কোটি টাকার প্রচার করেও সম্ভব না। শুধুমাত্র আপনাদের নিজস্ব ভার্বাল অথবা নিজের পার্সোনাল সোশ্যাল মিডিয়া যেটা, সেখানে হয়তো করলেই এই পজিটিভলি যদি আপনারা এই ভ্যালি নিয়ে বলেন, তাহলেই আমাদের গ্রোথ সম্ভব। আদারওয়াইজ এই রাইট। ভ্যালি ওই গ্রোথ কখনোই অ্যাটেন্ড করতে পারবে না যেটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা পজিটিভলি ইন্সপিরেশনাল কথাগুলো সব জায়গায় বলেন। অ্যান্ড রাইট। সেকেন্ড যে জিনিসটা বলবো যে ফ্রম দা যে একদম যদি ইন্সপিরেশনের কথাগুলো আমি বলি, যে আপনার ফ্যামিলি, ধরেন আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের এই কোম্পানির চেয়ারম্যান হচ্ছে গিয়ে আমার ওয়াইফ। সো শি ইজ ওয়ার্কিং লট, মানে এখানে অনেক হার্ড ওয়ার্ক করতেছেন। সো এই যে ধরেন আমি কিছু করতেছি ফ্যামিলির জন্য, এই ফ্যামিলিটাকে যদি আহ, আমরা ফ্যামিলি মিলে যেই কাজগুলো, এটা যদি, মানে আমি, যে এন্টার নেশন ইজ এ ফ্যামিলি। রাইট।
মানে আমরা শুধুমাত্র নিজের ফ্যামিলিটাকেই ফ্যামিলি ভাববো না, আমরা যদি ভাবি যে একটা কথা তো আছে যে আহ, আমরা কি বলে আহ, ভাই ভাই একটা শব্দ বলে যে মুসলমান মুসলমান ভাই ভাই, এটা অনেকে বলে, ওই কথাটাকে যদি আমি একটু ওই থাকে না যে অনেকে আমরা অনেক সময় বলি যে ঢাকাইয়া বা আহ, আহ, আমি ল্যাঙ্গুয়েজ গুলা ওইভাবে বলা ঠিক, বরিশালের লোক বা চিটাগাং এর লোক, আমাদের হয়তো ওই জোনালিজমটা অনেকের হয়তো আছে, কিন্তু এই জোনালিজমকে যদি ন্যাশনালিজম করা যায়, আমরা যদি রাইট। ন্যাশনালি ভাবি যে আমি এমন কিছু করব যেটা আমাদের দেশের, এই এই ন্যাশনালিজমটা কখনোই খারাপ কিছু না। আপনার আপনার পৃথিবীর সবগুলো দেশই উন্নত হয়েছে তার ন্যাশনালিজম দ্বারা। আজকে আজকে ইন্ডিয়া এত গ্রোথ পেত না যদি তাদের ন্যাশনালিজমটা কম থাকতো, বা চায়নারা যদি ভাবতো যে নিজেরা কিছু করবে না, তারা একটা সময় গ্লোবাল যারা বড় আমেরিকার উপরেই তারা যদি ডিপেন্ডেন্ট থাকতো, তাদের ন্যাশনালিজমটা যদি তাদের ভিতরে না আসতো, আজকে চাইনিজ ইকোনমি এত বড় হতে পারতো না। সো রাইট। এই আমাদের সবসময় যাতে মাথায় থাকে যে আমি একজনকে সোশ্যাল মিডিয়াতে গালি দিলাম বা একজনকে খুব সম্বন্ধে নেগেটিভ বললাম, আমি কাকে নিয়ে বলতেছি? আমাদেরই দেশের কাউকে নিয়ে আমি হয়তো বলতেছি। আনটিল আনলেস সামওয়ান ইজ রিয়েলি প্রুভেন ক্রিমিনাল, আমরা চেষ্টা করব একজন আরেকজনকে যতটুকু উপকার করা যায়, এটা একটা ন্যাশনাল ফ্যামিলি চিন্তা করে, ন্যাশনাল কথা চিন্তা করে আমরা একসাথে আগায় যাব ইনশাল্লাহ। পুরো দেশ আমরা উপকৃত হবো এর মাধ্যমে। অসাধারণ, অসাধারণ। রাসেল ভাই, আজকে অসাধারণ কিছু মুহূর্ত আমরা কাটিয়েছি এবং বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট এপিসোড সো ফার আমাদের এখনকার পর্যন্ত। এবং আমরা একটা জিনিস থ্যাংক যারা ইউ। দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব যে নট অনলি ইভেনি, আমরা যদি পজিটিভ বা ইন্সপায়ারিং কমেন্ট গুলো যদি বা গল্পগুলো যদি আমরা সবার সাথে শেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা জাতি হিসাবে আরো ইন্সপায়ার্ড হতে পারবো। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি আছে, হ্যাঁ আমাদের অনেক 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 দোষ আছে যেগুলো আমাদের ওভারকাম করতে হবে, এবং ওভারকাম করতে হবে একসাথে। ওভারকাম যদি আমরা একসাথে না করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। সো আপনাদের আপনাদের দরকার হচ্ছে হলো, আপনাদের ওই সাপোর্টটা দরকার, যে সাপোর্টের থ্রুতে আমরা সামনে আরো স্ট্রংলি এগিয়ে যেতে পারবো, এবং ওই কামনা করছি। এবং আমাদের আমাদের যে আজকে যে আমরা চাচ্ছি যে ই ভ্যালি রিলেটেড যে আপনাদের স্বপ্ন পূরণের গল্প, ওগুলো আপনি আমাদের ব্লগে গিয়ে লিখুন, inspiringbangladesh.com/blogs। শেয়ার ইউর স্টোরি, জাস্ট কিছুই কোনো কোনো খরচ করতে হবে না, কিছু কোনো টাকা লাগবে না, কিছু লাগবে না, জাস্ট আপনার ওই ফিলটা শেয়ার করুন। ওই এসি কিনে দেওয়ার গল্পটা বা ওই বাইক কিনে দেওয়ার গল্পটা, যে কিনে দেওয়ার ফলে যে স্বপ্ন পূরণটা আপনাদের হয়েছে, এই গল্পগুলা কিন্তু আপনার দেখা দেখি আরো অনেক জনের মন ভালো করে দিতে পারবে, অনেক ইন্সপায়ার করতে পারবে। তো যারা এই গল্পগুলো শেয়ার করবেন এবং ইন্সপায়ারিং গল্পগুলো যেগুলো হবে তাদেরকে কিন্তু আমরা একটা গিফট দিব, নিউজিল্যান্ড ডেইরিজ, জ্যাবরা এবং ক্রোকোডাইল থেকে। ইউ উইল গেট এ গিফট। সো আজকে শেষ করব রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে, এবং আশা করি সামনের দিনেও আপনার সাপোর্ট আমরা পাবো, এবং আশা করি একসাথে আমরা খুব সুন্দর কিছু করার চেষ্টা করব, যেখানে একটি ইন্সপায়ারিং নেশন আমরা একসাথে ক্রিয়েট করতে পারবো। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আশা করি সামনে আবারও দেখা হবে, এবং সামনের দিনগুলোতে আপনার সহযোগিতা আমরা একান্তই কামনা করব। ধন্যবাদ বলে আজকে শেষ করছি। থ্যাংক ইউ।